হ্যালো দর্শক, সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টাইম এক্সক্লুসিভ। আশা করি সবাই ভালো আছেন এবং যে বিষয়গুলো আজকে আমরা আলোচনা করব তা জানাচ্ছি প্রথমে আপনাদের। আজকের বিষয়ের মধ্যে আছে যে সিনেট প্রাইমারিতে জিতে আব্দুল এল সাইয়েদ বিতর্কে উত্তপ্ত যুক্তরাষ্ট্রের রাজনীতি, ইসলামোফোবিয়া উস্কে দিয়েছেন ট্রাম্প, ছড়িয়ে পড়েছে সর্বত্র এবং ধর্ম নিয়ে কেন এই রাজনীতি, এই বিষয়টি আজকে আমরা আলোচনা করব মহিলাদের যে আপনার এগ যেটা বলা হয় যে তাদের প্রেগনেন্সির জন্য যে এই এগকে ফ্রিজিং করার যে প্রবণতা এটা বাড়ছে এবং বাস্তবতার বিকল্প সুবিধা না ভবিষ্যতের বিজ্ঞান, এই বিষয়টি আমরা আজকে আলোচনা করব। বসবাসের জন্য যুক্তরাষ্ট্রের সর্বোত্তম স্টেটের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছে নিউ জার্সি, এই হচ্ছে আজকের বিষয়। আজকে যারা অতিথি থাকবেন, আর একটা বিষয় হচ্ছে যে বাংলাদেশ সোসাইটি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে আজকে নির্বাচন কমিশন। এই বিষয়টা নাজমুল হাসান ছিলেন, হয়তো বলবেন আপনাদের। আজকে অতিথি যারা আছেন তাদের মধ্যে থাকবেন প্রফেসর ডক্টর জিয়াউদ্দিন আহমেদ, জনাব হাসান ফেরদৌস এবং ইব্রাহিম চৌধুরী খোকন। শুরু করব দিনের আপডেট জানাবেন নাজমুল হাসান, আর ফেসবুকে যারা আছেন আশা করি অনুষ্ঠানটি শেয়ার করবেন। নাজমুল হাসান, যাচ্ছি আপনার কাছে। ধন্যবাদ আবু তাহের এবং ধন্যবাদ টাইম টেলিভিশনের সকল দর্শক শ্রোতা এবং সবাইকে। আজ সোমবার আগস্ট মাসের 11 তারিখ ইরানের উপর আরোপিত অবরোধ ভঙ্গকারী জাহাজে গুলিবর্ষণ করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এবং হেলিকপ্টার থেকে পানামার পতাকাবাহী এই জাহাজটিকে লক্ষ্য করে হেলফায়ার ক্ষেপণাস্ত্র ছুড়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী হেলিকপ্টার। তবে এতে ক্ষয়ক্ষতি হয়েছে কিনা সেটা জানানো হয়, তবে জাহাজটি তার গতিপথ পরিবর্তন করেছে সেটি অবশ্য যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড থেকে জানানো হয়েছে যে নিষেধাজ্ঞা ভঙ্গ করে যে জাহাজটি পানামার পতাকাবাহী জাহাজটি হরমুজ প্রণালী দিয়ে যাচ্ছিল সেটিকে যুক্তরাষ্ট্রের হেলিকপ্টার থেকে গুলিবর্ষণ করা হয়েছে এবং সেটির গতিপথ পরিবর্তন করা হয়েছে। তবে এই ব্যাপারে ইরানের পক্ষ থেকে এখনো কোনো বক্তব্য প্রদান করা হয়নি। যদিও ইমিগ্রেশন কাস্টম এনফোর্সমেন্ট আইস কর্মকর্তাদের শীঘ্রই এমন দস্তানা হাতে দেওয়া হতে পারে যা আক্রমণাত্মক ব্যক্তিদের বসানোর উদ্দেশ্যে যন্ত্রণাদায়ক বৈদ্যুতিক শক দিতে সক্ষম। এমন অস্ত্র তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে যাতে যে সমস্ত আক্রমণাত্মক ব্যক্তি আইসির গ্রেপ্তার এড়ানোর জন্য আইসি সদস্যদের বিরুদ্ধে মারমুখী হবেন তাদেরকে বৈদ্যুতিক শক দিয়ে বসে আনার চেষ্টা করার জন্য তাদের হাতে নতুন ধরনের এক ধরনের গ্লাভস দেওয়া হবে। সেটি আজকে আইস থেকে জানানো হয়েছে। ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি কর্তৃক গতকাল প্রকাশিত একটি বিজ্ঞপ্তি অনুসারে দেখা যাচ্ছে আইস মার্চ মাসের মধ্যে কর্মকর্তা ও এজেন্টদের জন্য হাজার হাজার পরিবাহী মনোযোগ বিক্ষেপ ও উত্তেজনা প্রশমনকারী ডিভাইস কিনতে $20 মিলিয়ন পর্যন্ত ব্যয় করার পরিকল্পনা করছে। আগামী মার্চ মাসের মধ্যে এটি তাদের হস্তগত হবে। এই ডিভাইসগুলো GLOVE নামে পরিচিত, যার পূর্ণাঙ্গ অর্থ দাঁড়াচ্ছে জেনারেটেড লো আউটপুট ভোল্টেজ ইমিটার। অর্থাৎ ওই ডিভাইসগুলো হাতে থাকলে যাই সদস্যরা চাইলে সেখান থেকে ভোল্টেজ নিক্ষেপ করতে পারবেন, যাদেরকে তারা গ্রেপ্তার করতে চান, যারা কিংবা গ্রেপ্তার এড়াতে চান তাদেরকে বসে আনার জন্য। এবং এগুলো কেন্টাকির লেক্সিংটনের কমপ্লায়েন্ট টেকনোলজিস এলএলসি দ্বারা নির্মিত হচ্ছে। সাম্প্রতিক বছরগুলিতে কিছু কিছু কারাগার এবং পুলিশ বিভাগ এগুলো ব্যবহারও করেছে। যদিও ডিএইচএস গত মঙ্গলবার জানিয়েছিল যে তারা অ্যাসোসিয়েট প্রেসের একটি অনুসন্ধানের জবাবে কাজ করছে এবং তাৎক্ষণিক কোনো মন্তব্য অবশ্য ডিএইচএস এখনো করেনি এই বিষয়ে। তবে কমপ্লায়েন্ট টেকনোলজির প্রতিষ্ঠাতা সিইও জেফ নিকলস একটি ইমেইল লিখেছেন, দুর্ভাগ্যবশত আমরা এই বিষয়ে কথা বলতে পারছি না। যারা এই ডিভাইসটি নির্মাণ করছে তারা এখন কথা বলতে পারছে না। তাদের প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছিল যে কোনো দরপত্র ছাড়াই চুক্তির জন্য আহ্বানপত্রটি শুক্রবারের মধ্যেই প্রকাশিত হতে পারে। অর্থাৎ কোনো টেন্ডার ডাকা হয়নি এই ডিভাইসগুলো নির্মাণের জন্য এবং সেগুলো এই কোম্পানি সেগুলো নির্মাণ করছে। নিউ ইয়র্ক সিটির মেয়র মামদানির বিরুদ্ধে দ্বিতীয় আবাসনের কর আটকে দিতে ফেডারেল পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প আজকে, যা এই ট্যাক্সের আওতায় তিনিও চলে আসতে পারেন। কারণ তার নিউ ইয়র্ক শহরে একাধিক বাড়ি রয়েছে, ট্রাম্প টাওয়ারে একটি অ্যাপার্টমেন্ট রয়েছে যেটি $5 মিলিয়ন বেশি মূল্যমানের, এবং সেই অ্যাপার্টমেন্টে প্রেসিডেন্ট ট্রাম্প যেহেতু থাকেন না সার্বক্ষণিক ভাবে, অতএব সেই অ্যাপার্টমেন্টের উপর তার অতিরিক্ত ট্যাক্স দিতে হতে পারে এবং সেই জন্য তিনি আজকে মেয়র মামদানিকে হুমকি দিয়েছেন ফেডারেল অ্যাকশন গ্রহণের ব্যাপারে তার বিরুদ্ধে। প্রেসিডেন্ট ট্রাম্প এই ট্যাক্স প্রস্তাবকে একটি বিপজ্জনক রাজনৈতিক পরীক্ষা বলেও অভিহিত করেছেন।
এই বিপদ এড়াতে ফেডারেল সরকারের কোনো আইনি অধিকার আছে কিনা তা খতিয়ে দেখছেন বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল মিডিয়া পোস্টে। এবং এই প্ল্যাটফর্মের ট্যাক্স সংক্রান্ত প্রস্তাবটির বিষয়ে তিনি লিখেছেন, তিনি এই পদক্ষেপকে একটি বিপজ্জনক রাজনৈতিক পরীক্ষা নিরীক্ষা ও হিসাবে ব্যবহৃত করেন, যা নিউ ইয়র্ক সিটিকে ধ্বংস করে দিতে পারে বলে প্রেসিডেন্ট ট্রাম্প মন্তব্য করেছেন। মেয়র মামদানি সমর্থিত পিয়ের পের আর্টের বা দ্বিতীয় বাসস্থানের উপর আরোপিত এই করটি এমন সব বাড়ির ক্ষেত্রে প্রযোজ্য হবে যার মূল্য $5 মিলিয়ন বা তার বেশি, এবং কো-অপ ও কভার কন্ডো ক্ষেত্রে যার মূল্য $1 মিলিয়ন বা তার বেশি। তবে শর্ত হলো মালিক সেখানে স্থায়ীভাবে বসবাস করেন না। প্রেসিডেন্ট ট্রাম্প স্থায়ীভাবে ট্রাম্প টাওয়ারে বসবাস করেন না। মেয়র মামদানি এই করকে তার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন হিসেবে তুলে ধরছেন, যদিও জনগণ নিউ ইয়র্ক সিটি বাসিন্দাদের কাছে তার সেই প্রতিশ্রুতি ছিল নিজস্ব কর্মসূচি বাস্তবায়নের অর্থ যোগাতে ধনীদের উপর কর আরোপ করা, এবং সেটাই এই পিএড এর কর। নতুন এই কর কার্যকর করার প্রক্রিয়া বিলম্বিত করার দাবিতে 3জন সংক্ষুব্ধ বাড়ির মালিকের করা মামলার প্রেক্ষিতে গতকাল সোমবার স্ট্যাটেন আইল্যান্ডের একজন বিচারক এর বাস্তবায়ন কার্যকরের উপর জরুরি ইনজাংশন অর্থাৎ স্থগিতাদেশ দিয়েছেন। এই বিষয়ে মন্তব্যের জন্য অনুরোধ করা হলে মামদানির একজন মুখপাত্র মেয়রের আগের দিনের বক্তব্য প্রসঙ্গ উল্লেখ করে বলেছেন যে মেয়র যেখানে তার প্রস্তাবিত করের বৈধতা সমর্থন করেছিলেন, মেয়র মামদানি বলেছিলেন যে আমরা আমাদের অবস্থানের বিষয়ে আত্মবিশ্বাসী, আর এই আত্মবিশ্বাস এসেছে সিটির গৃহীত পদক্ষেপের আইনি বৈধতা এবং $5 মিলিয়ন বেশি মূল্যের দ্বিতীয় বাসস্থানের উপর সারচার্জ বা অতিরিক্ত কর আরোপের গুরুত্ব। উভয় দিক থেকেই এই সারচার্জ রাস্তাঘাটকে আরো নিরাপদ করার কাজে অর্থায়নের জন্য সহায়তা করবে নিউ ইয়র্ক সিটি প্রশাসনকে। সেটি হচ্ছে মেয়র মামদানির বক্তব্য প্রেসিডেন্ট ট্রাম্পের ফেডারেল সরকার কর্তৃক এই বিধিনিষেধ আরোপের হুমকির প্রসঙ্গে। ইরানকে বোকা বানাতে এয়ারফোর্স ওয়ান ত্যাগ করে তুরস্ক থেকে ট্রাম্পের ট্রাম্পের ক্যাটারিং ট্রাক যোগে পালিয়ে যাওয়ার চাঞ্চল্যকর সব তথ্য বেরিয়ে এসেছে, এবং এটি যুক্তরাষ্ট্রে বেশ আলোচনার সূত্রপাত করেছে। নতুন করে যে প্রেসিডেন্ট ট্রাম্প তিনি গিয়েছিলেন যে সম্মেলনে আঙ্কারা থেকে প্রেসিডেন্ট ট্রাম্পের নাটকীয়ভাবে বেরিয়ে আসার বিষয়ে আজ নতুন তথ্য সামনে এসেছে। বেশ কয়েকটি সংবাদ মাধ্যম এই বিষয়ে তাদের শীর্ষ সংবাদও করেছে। জানা গেল যে অন্য একটি সামরিক বিমানে ওঠার জন্য তাকে তুরস্কের বিমানবন্দরের খাবার সরবরাহকারী একটি ট্রাকে করে এয়ারফোর্স ওয়ান থেকে গোপনে সরিয়ে নেওয়া হয়। অর্থাৎ তিনি এয়ারফোর্স ওয়ানে ছিলেন, সেখান থেকে তাকে গোপনে খাবার ট্রাকের ভিতরে করে তাকে সরিয়ে নেওয়া হয়। ইরানি ক্ষেপণাস্ত্রের আওতাভুক্ত এলাকায় অনুষ্ঠিত এই ন্যাটো সম্মেলন থেকে ট্রাম্পের প্রস্থানকে কেন্দ্র করে বেশ কয়েক সপ্তাহ ধরে নানা জল্পনা কল্পনা চলছে। বিশেষ করে দিন কয়েক আগে নিউ ইয়র্ক টাইমস এই ব্যাপারে একটি বিশদ তথ্য প্রকাশ করেছিল। কারণ প্রেসিডেন্ট সেখানে চলে এসেছেন কারণ তিনি সেখানে যে বিলাসবহুল বিমানটিতে করে গিয়েছিলেন, এয়ারফোর্সের নতুন বিমানটি ওই ওয়ানের, যা কাতার উপহার হিসেবে দিয়েছিল, সেটি ব্যবহার না করে ফিরে যাওয়ার সময় এয়ারফোর্স ওয়ানের একটি পুরনো সংস্করণ ব্যবহার করেছিলেন তিনি। প্রেসিডেন্ট ট্রাম্প আসলে একটি সুপরিকল্পিত কৌশলের অংশ হিসেবে তৃতীয় একটি বিমান ব্যবহার করেছিলেন, যা কেবল ইরানকেই নয় বরং সফর সঙ্গী, সাংবাদিক দল এবং খোদ প্রেসিডেন্টের নিজস্ব কর্মীদের একাংশ বিভ্রান্ত করে ফেলেছিল। কারণ প্রেসিডেন্ট ট্রাম্প কিভাবে এয়ারফোর্স ওয়ান থেকে নেমে খাবার ট্রাকে করে হেলিকপ্টারে করে গিয়েছেন, হেলিকপ্টার থেকে ইংল্যান্ডে গিয়েছেন, ইংল্যান্ড থেকে তিনি সেখান থেকে আবার পুরনো এয়ারফোর্স ওয়ানে যুক্তরাষ্ট্রে ফিরে এসেছেন, নানান রকম তথ্য প্রকাশিত হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পের এই সফরকে। ন্যাটো সম্মেলন থেকে ফিরে আসা এয়ারফোর্স ওয়ান, দুটি এয়ারফোর্স ওয়ান তার জন্য ব্যবহৃত হয়েছিল সেই সময়টা, এবং সেই বিষয়ে বেশ জল্পনা কল্পনা চলছে। ডাকযোগে ভোটদান সংক্রান্ত প্রেসিডেন্ট ট্রাম্পের বিধিনিষেধ সমগ্র যুক্তরাষ্ট্রের জন্য আটকে দিয়েছেন আজকে আরেকজন ফেডারেল বিচারক। আজ মঙ্গলবার এই ফেডারেল বিচারক প্রেসিডেন্ট ট্রাম্পের সেই নির্বাহী আদেশের একাংশের উপর আরোপিত স্থগিতাদেশ ইনজাংশনের পরিধি আরো বিস্তৃত করে দিয়েছেন, যার লক্ষ্য ছিল নভেম্বরের নির্বাচনের আগে ডাকযোগে ভোটদানের মেইল ইন ভোটিং, যেটাকে আমরা বলে থাকি, নিয়ম কানুন কঠোর করা প্রেসিডেন্ট ট্রাম্পের উদ্দেশ্য ছিল সেটি। তবে বিষয়টি কেন এত গুরুত্বপূর্ণ সেটিও আমাদের জানা দরকার। এই রায়ের ফলে, অর্থাৎ ফেডারেল বিচারকের এই রায়ের ফলে যুক্তরাষ্ট্রের সব স্টেটের জন্য ডাকযোগে ভোটদান ব্যবস্থায় ট্রাম্পের আনা বড় ধরনের পরিবর্তনের একটি মূল পদক্ষেপ স্থগিত হয়ে গেল।
এর আগে একটি পৃথক মামলায় দেওয়া রায়ে স্থগিতাদেশটি কেবল সেই 23টি ডেমোক্রেটিক শাসিত স্টেটের মধ্যে সীমাবদ্ধ রাখা হয়েছিল, কিন্তু এখন এটি সমগ্র যুক্তরাষ্ট্রের 50টি স্টেট জুড়েই এটিকে কার্যকর করা হয়েছে। হ্যাঁ, জরিপ ইকোনমিস্ট এবং ইউগভ বলে একটি প্রতিষ্ঠানের জরিপ আজকে এসেছে, এবং সেই নতুন জরিপের তথ্য অনুযায়ী হোয়াইট হাউসে ফিরে আসার পর থেকে প্রেসিডেন্ট ট্রাম্পের জনপ্রিয়তা বা অ্যাপ্রুভাল রেটিং আরো কমে গিয়েছে। জরিপটিতে দেখা গেছে যে প্রতি 3জন আমেরিকানের মধ্যে মাত্র একজন তার কাজের ধরন বা পারফরমেন্সকে সমর্থন করেন এখনো। আজ 11ই আগস্ট প্রকাশিত এই জরিপে আরো দেখা যায় 33% আমেরিকান ট্রাম্পের কার্যক্রমকে সমর্থন করছেন, যা আগের সপ্তাহের তুলনায় 3% পয়েন্ট কম। অর্থাৎ আগের সপ্তাহে 36% তার অ্যাপ্রুভাল দিয়েছে, তার কাজে সমর্থন করেছেন, এই সপ্তাহে সেটি নেমে এসেছে 33%। 2025 সালে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের পর থেকে ইউগভের পর্যবেক্ষণে এটি ছিল তার সর্বনিম্ন জনপ্রিয়তার হার। জনমত জরিপে ক্রমাগত পিছিয়ে পড়ার পাশাপাশি অধিকাংশ আমেরিকান, অর্থাৎ 60% আমেরিকান প্রেসিডেন্টকে অসৎ ও অবিশ্বস্ত বলে মনে করেন। সর্বশেষ জরিপ অনুযায়ী 65% উত্তরদাতা বলেছেন যে যে দেশ যুক্তরাষ্ট্র ভুল পথে এগোচ্ছে, যা আগের তুলনায় 2% পয়েন্ট বেশি। এই জরিপটি করেছে, আজকে আমি আবারও বলি, সেটি হচ্ছে ইকোনমিস্ট, ইংল্যান্ড ইকোনমিস্ট পত্রিকা এবং ইউগভ নামে একটি প্রতিষ্ঠান এই জরিপটি করেছে, এবং আজকেই 11ই আগস্ট তারা সেই জরিপের ফলাফলটিও প্রকাশ করেছে। গ্রিন কার্ড সংক্রান্ত নতুন একটি আপডেট এসেছে গতকাল। আবেদন প্রক্রিয়ায় বড় ধরনের প্রস্তুতি নিচ্ছে ইউএসসিআইএস, যারা এই গ্রিন কার্ড প্রদানের বিষয়টি ব্যবস্থাপনা করে থাকে। গতকাল সোমবার ফেডারেল রেজিস্টারে প্রকাশিত একটি নতুন নিয়মের আওতায় গ্রিন কার্ড, যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব, রাজনৈতিক আশ্রয় এবং ইমিগ্রেশন সংক্রান্ত অন্যান্য সুবিধার জন্য অ্যাপ্লিকেশন প্রসেস, অর্থাৎ আবেদন প্রক্রিয়া বাধ্যতামূলকভাবে অনলাইনে সম্পন্ন করার পথে এগুচ্ছেন ট্রাম্প প্রশাসন। অর্থাৎ এখন থেকে অনলাইনেই সব আবেদন করতে হবে, ইমিগ্রেশন সুবিধার আবেদন। ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি কর্তৃক প্রকাশিত অন্তর্বর্তীকালীন চূড়ান্ত বিধিমালাটি কোন ফর্মকে অবিলম্বে শুধুমাত্র অনলাইনে ব্যবহারের জন্য বাধ্যতামূলক করেন। এর পরিবর্তে কোন ফর্ম অনলাইনে অন্তত 180 দিন ধরে উপলব্ধ থাকার পর এটি ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেসকে ইমিগ্রেশন সংক্রান্ত সুবিধার আবেদনের ক্ষেত্রে ইলেকট্রনিক বা অনলাইন দাখিল পদ্ধতি বাধ্যতামূলক করার অনুমতি দিবে। অর্থাৎ আপনারা যদি এমনিতে ডাকযোগে দাখিল করে থাকেন, সেটি 180 দিন ইমিগ্রেশন দপ্তরে পড়ে থাকে কোনো প্রকার নড়াচড়া ছাড়া, তখনই সেটিকে পুনরায় ইলেকট্রনিক্যালি দাখিল করার ব্যবস্থাটি বাধ্যবাধকতা হিসাবে দেখা দিবে আবেদনকারীদের জন্য। সেটি এই নতুন বিধিমালায় বোঝানোর চেষ্টা করা হয়েছে। এছাড়া এই বিধিমালার আওতায় এমন একটি প্রক্রিয়া চালু করা হবে যার মাধ্যমে ইউএসসিআইএস অন্তত 60 দিনের নোটিশ প্রদান সাপেক্ষে কোন ফর্মকে শুধুমাত্র অনলাইনে ব্যবহারের জন্য নির্ধারণ করতে পারবে। এই জন্য তাদেরকে 60 দিনের নোটিশ দিতে হবে। যদিও এই বিধিমালাটি ইমিগ্রেশন সংক্রান্ত বিভিন্ন সুবিধার উপর প্রভাব ফেলতে পারে বলেও ধারণা করা হচ্ছে, যার মধ্যে রয়েছে গ্রিন কার্ডের আবেদন ও নবায়ন, রিনিউয়াল যেটাকে বলি, পরিবার ভিত্তিক গ্রিন ইমিগ্রেশন সুবিধার পিটিশন বা আবেদন, নাগরিকত্বের আবেদন N-400 যেটাকে বলা হয় যুক্তরাষ্ট্রের নাগরিকত্বের আবেদন, রাজনৈতিক আশ্রয় বা অ্যাসাইলামের দাবি, কর্মসংস্থানের অনুমতির আবেদন অর্থাৎ ওয়ার্ক পারমিটের আবেদন, এবং টেম্পোরারি প্রটেক্টেড স্ট্যাটাস TPS এর জন্য আবেদন দাখিল। এগুলি সবগুলোই হয়তোবা আগামী কিছুদিনের মধ্যে সম্পূর্ণভাবে অনলাইনে দাখিল করতে হবে। নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি একদল রাবাই বা ইহুদি ধর্মগুরুর সাথে একটি ব্যক্তিগত বৈঠক করেছেন আজ। তারা মেয়রের কাছে তার সেই বক্তব্য বা অবস্থান কিছুটা নমনীয় করার আহ্বান জানিয়েছেন, যাকে তারা ইসরায়েল বিরোধী বার্তা হিসাবে অভিহিত করেছেন মেয়রের কাছে। রাবাইদের দ্বারে, অর্থাৎ ইহুদি সম্প্রদায়ের ধর্মগুরু রাবাইদের দাবি, গাজায় ইসরায়েলের নীতি নিয়ে মেয়রের অবস্থান এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেপ্তার আহ্বান কেবল ইহুদি সম্প্রদায়ের সাথে তার সম্পর্কের অবনতি ঘটায়নি, বরং ইহুদি বিদ্বেষী অপরাধ বৃদ্ধিতেও ভূমিকা রেখেছে নিউ ইয়র্ক সিটি এবং যুক্তরাষ্ট্রের অন্যান্য অঞ্চলে। কনগ্রিগেশন বেথ এলাহিম এর রাবাই রাসেল টিমোনার বলেছেন, যা ঘটেছে তা হলো নিউ ইয়র্কবাসী ও আমেরিকানরা ইসরায়েলি সরকারের উপর তাদের ক্ষোভ এখানকার ইহুদি জনগণের উপর ঝাড়ছে, আর এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়র এবং ইসরায়েলের বাইরে বিশ্বের
বৃহত্তম ইহুদি সম্প্রদায়ের মধ্যে ক্রমবর্ধমান দূরত্ব নিয়ে উদ্বেগ প্রকাশের লক্ষ্যে সিটি হলে আয়োজিত 1 ঘন্টা রুদ্ধদ্বার গোলটেবিল বৈঠকে আমন্ত্রিত দরজায় রাবয়ের মধ্যে ওই রাবাই সিমেনারও ছিলেন। বিশেষ করে ইহুদি বিদ্বেষের ক্রমবর্ধমান প্রবণতার মধ্যে সম্প্রতি একজন ইহুদি ব্যক্তিকে ছুরিকাঘাতের ঘটনাটি তারা আলোচনায় তুলে ধরেন। মেয়র এই ঘটনার নিন্দা জানিয়েছেন। তিনি এই এই 7ই অক্টোবরের হামাসের চালানো হত্যাকাণ্ডেরও নিন্দা জানিয়েছেন এবং একই সাথে গাজায় ইসরায়েলি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গণহত্যা চালানোর অভিযোগ এই রাবাইদের কাছে করেছেন। যদিও শেষ করছি এনওয়াইপিডির মধ্যপ্রাচ্য সফরে, এনওয়াইপিডি আজকে জানিয়েছে যে মধ্যপ্রাচ্য সফরের সময় নিউ ইয়র্ক সিটির ফার্স্ট লেডি রামা দুয়াজিকে কোনো প্রকার এনওয়াইপিডি পুলিশি নিরাপত্তা বা এসকর্ট দিতে অস্বীকৃতি জানানোর পর বিব্রত ও লজ্জিত মেয়র মামদানি এর জন্য তার প্রশাসনের কর্মীদেরই দায়ী করেছেন। নিউ ইয়র্ক পুলিশ বিভাগের সাথে উচ্চ পর্যায়ের তর্ক বিতর্কের পর মেয়র মামদানি তার সিটি হলের কর্মীদের একটি ভুলকেই এর জন্য দায়ী করেছেন বলে মনে হচ্ছে। বিষয়টি নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছিল সেটিও তিনি বলেছেন। তবে মেয়র বলেছেন যে তার স্ত্রী এখনো সেই সফরে যাননি এবং তিনি সফরে যাবেন যখন তখন তার সাথে নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট এনওয়াইপিডির কোনো নিরাপত্তা দল থাকবেন না। মামদানি এই কথা নিশ্চিত করে জানিয়েছেন। আজ আপাতত এখানে শেষ করি, আবার আপনার সাথে কথা হবে। আপনারা সবাই ভালো থাকুন। থ্যাংক ইউ নাজমুল হাসান। নাজমুল ভাই, আপনি তো আজকে বাংলাদেশ সোসাইটির সাংবাদিক সম্মেলনে ছিলেন। আপনিও তো ছিলেন। না, আমি তো চলে আসছি একটু বসে প্রোগ্রামের জন্য। সো এমনি কি হলো, কি সিগনিফিকেন্ট? 18ই অক্টোবর নির্বাচন হবে 5টি কেন্দ্রে। 18ই আগস্টের মধ্যে ভুল ভ্রান্তি ভোটার লিস্টে যেগুলি হয়েছে এগুলি সংশোধন করতে হবে। খুবই কম সময়, আর মাত্র 1 সপ্তাহ সময় আছে। তবে আমি প্রচুর লোকের কাছ থেকে অভিযোগ শুনেছি যে তাদের নামে ভুল করা হয়েছে। এমনকি একটি পরিবারের 5 জন সদস্যের নাম, তারা 5 জন সদস্য ভোটার তালিকাভুক্ত হয়েছেন, কিন্তু ওই ব্যক্তির ভাষ্য, যিনি তালিকাভুক্ত হয়েছেন, তার ভাষ্য যে ইচ্ছা করে তাদের পরিবারের একজন সদস্যের ঠিকানায় ভুল করে দেওয়া হয়েছে। এবং এই ধরনের আরো অনেকগুলো ভুল রয়েছে, যে ভুলগুলো হয়তোবা সোসাইটি খুব দ্রুততার সাথে এত বিপুল পরিমাণ ভোটার তালিকাভুক্ত করতে হচ্ছে, কিন্তু যে ভুলগুলি হয়েছে এই ভুলগুলি ব্যাপক আকারের ভুল। 36,000 ভোটারের মধ্যে যদি 5 থেকে 7,000 ভোটে ভুল থাকে, তাহলে এটি কি 7 দিনে কারেকশন করা সম্ভব? এবং এই কারেকশন করার জন্য যেই পরিমাণ এফোর্ট দেওয়া দরকার সেটি সোসাইটির পক্ষে দেওয়া সম্ভব হবে কিনা? যদি সেটি সম্ভব না হয়, যদি ভোটার তালিকা সংশোধন সম্পূর্ণভাবে করা সম্ভব না হয়, একাধিক সম্ভাব্য প্রার্থী আমাকে জানিয়েছেন যে তারা আদালতের আশ্রয় নিতে পারেন সোসাইটিকে ভোটার তালিকা সংশোধন করার ব্যাপারে বাধ্য করার জন্য। আর ইলেকশন কমিশন জানিয়েছে 18 অক্টোবর ইলেকশন হবে। 5টি ভোট কেন্দ্রে ইলেকশন হবে। তারা ভোটার তালিকা তৈরি করার দায়িত্ব নির্বাচন কমিশনের নয়, ভোটার তালিকা দায়িত্ব সোসাইটি কার্যকরী কমিটি। আবার তারা আজকে তাদের যে নির্বাচনী যে স্ক্যাডিউল সেটি সম্পূর্ণ ইংরেজিতে পড়েছেন। তবে আমি এই বিষয়ে প্রশ্ন করার পর তারা বলেছেন যে আগামী দিন কয়েকের মধ্যে তারা বাংলা ভাষা সংস্করণটিও প্রেস রিলিজের মাধ্যমে সবাইকে অবগত করবেন, সবাইকে জানিয়ে দেবেন। আর নির্বাচনী কার্যক্রম বোধহয় শুরু হচ্ছে আগস্ট মাসেই, বোধহয় 15 তারিখ বোধহয় নমিনেশন ফর্ম বিক্রয় করা হবে এবং সেপ্টেম্বরের 4 তারিখের মধ্যেই কারা কারা নির্বাচন করছেন সেই প্রক্রিয়াটি চূড়ান্ত হয়ে যাবে। থ্যাংক ইউ প্রফেসর জিয়াউদ্দিন আহমেদ, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। ইউনিভার্সিটি করে আপনার প্রশ্ন যদি এই বিষয়ে থাকে, নাজমুল ভাই আছেন নিশ্চয়ই, আমরা কথা বলতেছি একটু পরে। বাট জনাব ডক্টর জিয়াউদ্দিন আহমেদ, আপনাকে জানতে চাই যে ইদানিং আমরা দেখতে পাচ্ছি একটি যেটা বলা হচ্ছে যে মহিলাদের যে প্রেগনেন্সি, যেটাকে বলা হয়, প্রেগনেন্সিকে বিলম্বিত করার জন্য বা তাদের সুবিধা মতো সময়ে প্রেগনেন্ট হওয়ার জন্য তারা এগ ফ্রিজিং একটি বিষয়, এই যে এটা সায়েন্স আর সুবিধা, এটা কি ব্যাপারটা, কি এটা কিভাবে করা হয় আপনার, এন্ড ইজ ইট গুড? এই বিষয়ে কি আমি একটু যোগ করতে পারি, যেটা আলোচনায় দিতে পারবে? এটা নিয়ে আপনাকে এখন প্রশ্ন করতে হয়েছে, এটা তো আগে এই বিষয়টা গতকালকে আমি বলেছিলাম, পরশুদিন খুব সম্ভবত এই বিষয়টা সামনে এসেছে। আলেকজান্ডার ওকাসিও, আমি তো আলেকজান্ডার ওকাসিও প্রসঙ্গ আলোচনা করি নাই ভাই। না আমি বলি নাই, কিন্তু এটি সমগ্র যুক্তরাষ্ট্রে এখন আলোচিত হচ্ছে যে এওসি, কংগ্রেস সদস্য এওসি সব প্রকাশ্যে বলেছেন সোশ্যাল মিডিয়ার কাছে যে তিনি তার এগটা ফ্রিজ করেছেন। না, এটা আজকে শুনেন, এগুলো তাই সব আপনারা তো ওই যে নিউ ইয়র্ক টাইমস নিয়ে পড়ে থাকেন,
একটু নিউ ইয়র্ক পোস্টে আজকে বড় করে রিপোর্ট আছে, এটা একটু দেখেন মাঝে মধ্যে, তখন আমাদের কমিউনিটি বা আমরা নিউজ দিতে পারবো। একজন সারা সমস্ত আমেরিকায় ডেমোক্রেটদের মানে অন্যতম মানস কন্যা ওকাসিও, তার ব্যক্তিগত জীবন নিয়ে আজকে এটা দিছে। যদিও এই ব্যক্তিগত জীবন নিয়ে আমরা, কিন্তু রাজনীতিবিদদের ব্যক্তিগত জীবনও এটা আর ব্যক্তিগত থাকে না যখন ডোনাল্ড ট্রাম্পের হয়, কিন্তু এটা ওনার ফিয়ান্সের সাথে ছাড়াছাড়ি হচ্ছে। এইটার সাথে এই এক ফ্রিজিং এর কোনো বিষয় জড়িত কিনা আমরা আজকে কয়েক বছর আগে, 2-3 বছর আগে 22 সালে সম্ভবত আমরা জানলাম যে উনি পোর্টোরিতে গিয়ে সেখানে মানে বাগদত্তা হয়েছেন বা বিয়ে করেছেন। এটার আর পরে কোনো বিষয় টিষয় এখানে আর আমরা জানলাম না। এটা যে আবার বিচ্ছেদ হয়েছে আজকে দেখি কোনো আংটি মাংটি ছাড়া নিউ ইয়র্ক পোস্টে। তো এইটা কি ওই এক তিনি জমা দিতেছেন যেটা পরে ফিয়ান্সের সাথে কাজ হবে, না এটা রাজনৈতিক ভাবে বলছেন যে আমার রাজনীতির একটা আমি আপাতত ফ্রিজে রাখতেছি? আমি জানি না এটা জিয়া ভাই কিভাবে বলবেন, বাট মানে মাঝে মধ্যে নিউ ইয়র্ক পোস্ট পড়েন, তো এগুলা ওই যে ওকাসিও টোকাসিও ওনাদের ওকাসিওর ব্যাপার আপনি এখানে নিয়ে আসেন, আমরা তো একটা সায়েন্স নিয়ে আলোচনা করছি, আপনি হঠাৎ করে ওকাসিওর উপর জাম মারলেন কেন? আমি তো বুঝতে পারলাম না। কেন নিয়ে আসবো না, এগুলো তো আমাদের আলোচনার ব্যাপার, আমাদের কমিউনিটির ব্যাপার। ডোনাল্ড ট্রাম্পের কিছু হইলে ব্যক্তি জীবনে সে ওয়াইফের থেকে কেমনে দূরে আছে, মুখ বাড়ি হয়ে আছে, এগুলো নিয়ে আপনাদের আলোচনার কোনো শেষ থাকে না। আপনি তো এইটাও আলোচনা করেন মাঝে মধ্যে। আলোচনা করি যে ওকাসিও তো নিজেই তো এখন আমরা ডক্টর জিয়া ভাইয়ের কাছ থেকে এই ডিম এতদিন শুনলাম ডিমের দাম বেড়ে গেছে, এখন আবার এটা ডিমের ফ্রিজিং এটা নিয়ে আলোচনা। ঠিক আছে, শুনি আমরা তাইলে আমরা আপনি যেহেতু বলছেন আমরা শুনি ওকাসিও কি বলছেন। এক আদার 30 সেকেন্ড। I have decided to start the process of freezing my eggs. Yeah. And in this political environment where this administration is denying reproductive care to women across the country, from abortion rights to the ability to carry out a healthy pregnancy, I think it's important for us as leaders to have these conversations and share these processes, especially for working women across the country, and normalize them. All right, okay. So, okay, জিয়া ভাই, ওকাসিও তার পলিটিক্যাল একটা স্টেটমেন্ট থাকবেই, উচিত থাকা, তারা পলিটিশিয়ান। কিন্তু আমি যেটা আলাপ করব যে এগ ফ্রিজিংটা মানে কি এবং কারা করে। দেখা গেছে যে বয়স মেয়েরা যখন ওল্ডার হয় 37 ইয়ার্সের পরে প্রেগনেন্সি হলে একটা অ্যাবনর্মাল থাকে তখন, এবং 43 ইয়ার্স হয়ে গেলে 90% অফ দ্য মেয়েদের যে এগ যেটা অ্যাবনর্মাল হয়ে যায় 90%। তো যার জন্য আর্লি বয়সে বাচ্চা হওয়া দরকার। এখন একটা মহিলা সে যে কোনো কারণে সে কিমোথেরাপি নেবে, ক্যান্সার হয়েছে, অকাশের ব্যাপারে সে পলিটিক্স করবে, প্রেসিডেন্টে দাঁড়াবে, তার সময় নেই মা হবার, বিভিন্ন কারণে, তার মধ্যে অনেক অসুস্থ, অন্য কারণে টার্মিনাল ইল, এত অসুস্থ যে সে এখন প্রেগনেন্ট হতে পারবে না। তো এখন আগে যেটা হয়েছে যে এমব্রায়ো মানে এগ এবং স্পার্মকে একসাথে করে যেটা এমব্রায়ো হয়, ওইটা ফ্রোজেন করা হয়েছে 20 বছর পর্যন্ত। দেখা গেছে ওকে, কিন্তু এগকে ফ্রোজেন করে এটা 10 ইয়ার্স, গত এক দশকে দেখা গেছে এগকে ফ্রোজেন করা যায়, করে এটা 37 ইয়ার্সের আগে করলে ভালো। এখন যদি আমরা ওকাসিওকে ধরি, সে একটা ওয়ার্কিং উইমেন, ঠিক এরকম অনেক মেয়ে আছে তাদের বিভিন্ন কারণে অসুস্থতা হোক বা ক্যারিয়ারের জন্য হোক বা টার্মিনাল কিমোথেরাপি নেবে যেটাতে তার এগ সব নষ্ট হয়ে যাবে, বিভিন্ন কারণে তারা বলতে পারে যে আমার নিজের বাচ্চা চাই, তো আমার নিজের বাচ্চার জন্য আমার একটা ক্যামেরা ফ্রিজ করতে পারি। এটা 10 বছর আগে কিন্তু এটা এত পরিচিত ছিল না। তো বেসিক্যালি কি হয় যে একটা মহিলা যে চায় এগ ফ্রিজ করতে বা প্রোটেক্ট করে রাখতে, তাকে 12 দিনের জন্য হরমোন দেওয়া হয়। যখন এগগুলো ম্যাচিওর হয়, একটা আল্ট্রাসাউন্ডে দেখে যখন এমব্রায়োলজিস্ট বা সার্জন তারা যখন মনে করে এটা ম্যাচিওর, তখন তারা ওটাকে ওই এমব্রায়ো থেকে ওভারি থেকে ওটাকে পিক করে, কয়েকটা পিক করে ম্যাচিওর যেগুলো ওগুলো কনফার্ম করে এগুলো ম্যাচিওর হয়েছে, তখন তারা ইনস্ট্যান্ট ফ্রিজ করে রেখে দেয়। তারপরে যখন তার টাইম আসবে, যখন মনে করবে তার পার্টনার পেল, হাজবেন্ড অথবা তার নিজের বাচ্চা চাচ্ছে কিন্তু তার ডোনার আননোন ডোনার হতে পারে, তখন ওইটাকে আনফ্রিজ করে ওই এমনি নর্মাল থেকে, যেহেতু এটা ফ্রোজেন এগ, এটা নর্মালি ইনজেক্ট করা হয় না কারণ স্পার্ম ক্যান এন্টার, বাট ওটাকে ইনজেক্ট করে ভিতরে ঢুকাইতে হয়। তারপরে ওইটা এমব্রায়ো হয়, তারপরে ওটাকে
প্ল্যান করবে, যদি ওই মহিলা যদি ক্যাপেবল থাকে তাকে করবে, অথবা অন্য একজন ক্যারিয়ারকে দিতে পারে। তো এক ফ্রিজ করার ব্যাপারটা, এটা একটা মেডিকেল সায়েন্স, এটা মানুষ এভাবে করে, এবং এটা 10 বছর পর্যন্ত খালি এক ফ্রিজিং এর স্টোরি আছে, কিন্তু এমব্রায়ো এক স্পার্ম মিলে যেটা হয় সেটা 20 বছরের পর্যন্ত এক্সপেরিয়েন্স আছে, কিন্তু একটা নতুন অ্যাটলিস্ট 10 বছর পর্যন্ত আছে। তো এটা হচ্ছে মেডিকেল ব্যাপার। এখন এটার সম্বন্ধে কারোর কোনো প্রশ্ন আছে নাকি? আমার প্রশ্ন আপনার কাছে সরাসরি নাই জিয়া ভাই, কিন্তু আমি মনে করি প্রকৃতির একটা স্বাভাবিক প্রবাহকে বাদ দিয়ে একজন রাজনৈতিক নেতা যখন তার এই টিম এগুলা ফ্রিজ করার কথা কইবেন, এগুলা তো সঞ্চারিত হয়, এগুলা আপনার রাজনীতিতে মানুষের স্বাভাবিক জীবন প্রবাহের চেয়ে গুরুত্ব হয়ে গেল যে আপনি একটা ডিম রাখতেছেন, আমার এই দেখি আমি 28 সালে নির্বাচনে দাঁড়াইতে পারি কিনা, তারপরে আমি এই ডিমটারে ব্যবহার করব। এইসব তো ইনফ্লুয়েন্স করবে। আজকে একজন ওকাসিওর লক্ষ লক্ষ ফলোয়ার্স, আমাদের সন্তানরা তাদের ফলো করবে। আমি মনে করি এই যে ডেমোক্রেট রাজনীতির এই নৈরাজ্যকর এই যে বাস্তবতা, এই বাস্তবতা আমাদের সমাজে প্রচন্ড কুপ্রভাব ফেলতেছে, যার থেকে আমাদের মানে সতর্ক হয়ে চলাফেরা করা উচিত। না, এটা একটা মেডিকেল ব্যাপার, এটা আবার কষ্ট আছে অনেক, সবাই যে করতে পারবে এরকম না, এটা অনেক কষ্ট আছে, ফ্রিজিং এর কস্ট, এটা রাখার কস্ট। বাট এনিওয়ে, তো সবাই তো করতে পারবে না, ইন্স্যুরেন্স সবসময় কভার করবে না। বাট দিস ইজ এটা অকাসের পলিটিক্স বাদ দিলাম, একজন ক্যান্সারের পেশেন্ট, তার কিমোথেরাপি লাগবে, এটা তার জন্য একটা হোক। সুতরাং এটা যদি আমরা খালি পলিটিক্যাল দেখি তাহলে ঠিক আছে, এটা একটা পলিটিক্যাল স্ট্যান্ড, কিন্তু ইন এডিশন টু দ্যাট, মেয়েরা যারা যে কোনো কারণে অসুস্থ হয়েছে, তারা তাদের বাচ্চা চায়, তাদের জন্য এটা একটা মেডিকেল একটা সুবিধা কি তাদের, রাইট? সো এই ধরনের জিনিস করতে হলে কস্ট কেমন পড়তে পারে? সে অ্যাবাউট একজন তার এগ আপনার ফ্রিজিং করবে, এবং এগ ফ্রিজিং যদি করে 10 বছর রাখে বা 17 বছর, আপনি যেটা বললেন, সো এটা কস্ট কত লাগতে পারে? কস্ট আই এম নট শিওর, এগুলো আমি দেখিনি এখনো। তবে কস্ট একটা হচ্ছে প্রসিজিওর করে একজনকে প্রিপেয়ার করা, এক তুলে তার মধ্যে ইনস্ট্যান্ট ফ্রিজ করে, এই প্রসিজার একটা। তারপর এটাকে স্টোর করবে যারা, এমব্রিওলজিক্যাল ল্যাবের মধ্যে চেক করবে, সেটাও বছরের কত রেঞ্জ দিতে হবে সেই ফ্রিজে, সেটা আরেকটা কস্ট। তারপর আবার যখন ইমপ্ল্যান্ট করবো, এটা আরেকটা কস্ট। সো কস্ট খুব কম না, ইন্স্যুরেন্স কভার না করলে এটা সবাই হয়তো করতে পারবেও না, বাট এক্সাক্ট কস্ট জানি না কি হতে পারে আর কি। থ্যাংক ইউ। জি, হাসান ভাই বোধহয় কিছু বলতে চাচ্ছেন। জি, ধন্যবাদ। আমি জিয়া ভাইয়ের কথা নয়, আমি চৌধুরী সাহেবের কথা একটু ব্যাখ্যা চাচ্ছি। পুরুষ হয়ে তিনি সিদ্ধান্ত দিচ্ছেন নারীরা কিভাবে তাদের শরীরের ব্যাপারে সিদ্ধান্ত নেবে। আমি নারীরা শরীরের ব্যাপারে সিদ্ধান্ত নেই নাই, আমি মানে আমার এটা ভুল ব্যাখ্যা করবেন না। আমি বলি নাই ওকাসি, এটার ব্যাপারে আমি ছেলে মেয়ে দুইজনকেই আমি বলতেছি, এই ধরনের একটা ঘটনার যখন একটা প্রাকৃতিক পরিবেশকে আপনি বাধাগ্রস্ত করবেন, যখন আপনার কাছে একটা প্রাকৃতিক সিচুয়েশন বিদ্যমান, সুতরাং অবশ্যই নারী তার যেগুলো কিছু অধিকার আছে, আপনি বিয়ে করেন না করেন, কিন্তু রাজনীতি যখন করবেন আপনি ইনফ্লুয়েন্স সৃষ্টি হবে, এই ইনফ্লুয়েন্সটার ব্যাপারে আমি কথা বলছি, আমি কিছু বলতেছি না। আমেরিকার এবং সারা বিশ্বের লক্ষ লক্ষ মেয়ে, বিশেষ করে যারা কর্মজীবী, তাদের এগ ফ্রিজ করে, এবং সিদ্ধান্তটা তাদেরকে নিতে দিন। আপনি প্লিজ নৈতিকতা প্রয়োগ করবেন না। আপনি কি বলছেন? এরপরে আমাদের পরিবার, আমাদের সমাজ ইত্যাদিতে বড় শুরু করেছেন আপনি। এরপর আপনি বলবেন অ্যাবর্শন তোমরা কেন করো, এরপর আপনি বলবেন কাজ তোমরা কেন করো, তোমার তো ঘরে থাকার কথা, ইত্যাদি বলবেন। আপনি অনুমান নির্ভর কথা বলতেছেন হাসান ভাই, আপনি বিতর্কটারে নিয়ে যাইতেছেন আমাকে হামলা করার জন্য। আমি কখনোই যেটা বলি নাই, আমি বলি নাই যে ওকাসিও করবেন না, আমি বলতেছি তার এই রাজনীতিটা আমার পছন্দ না। আমি শেষ করিনি, আপনার কথাটাকে আমি ব্যাখ্যা করছি। আপনি একজন পুরুষ হয়ে বলছেন যে ওকাসিওর এক্সাম্পল দিয়ে, আমি একজন মানুষ হয়ে আরেকজন মানুষের কথা, পুরুষ হয়ে, মানুষ না পুরুষ, আমি মানুষ হয়ে আরেকজন মানুষের কথা বলতেছি, যিনি প্রাকৃতিক ভাবে যেটা সম্ভব এটাকে তিনি কৃত্রিম ভাবে করার জন্য ইনফ্লুয়েন্স করতেছেন। আমি একজন নারীর প্রতি সম্পৃক্ত, আমি পুরো মানুষ হিসাবে বলতেছি, আমার ওই জায়গায় আপনি জোর করে দিলে তো হবে না। ঠিক আছে, আপনি হয়তো জানেন না যে সারা বিশ্বে লক্ষ লক্ষ, আমি জানি যে লক্ষ লক্ষ মানুষের এজন্য আমাদের নারীকে আপনি বলছেন প্রকৃতি বিরোধী, লক্ষ লক্ষ নারীকে আপনি বলছেন প্রকৃতি বিরোধী বলে আপনি অলরেডি অভিযুক্ত করে বসেছেন। এরপরে আপনি বা আপনার মতো আবারও আপনি ভুল ব্যাখ্যা করতেছেন হাসান ভাই। বাংলা ভাষায় বলছি আমি, প্রাকৃতিক ভাবে যখন সম্ভব তখন আপনি
মানে প্রাকৃতিক ভাবে যেটা সম্ভব সেটা আপনি প্রযুক্তির আশ্রয় নিতেছেন। আমি কখনোই বলি নাই যে এটা প্রকৃতি বিরোধী বা এটা নৈতিকতা বিরোধী। বিজ্ঞানটা বুঝতে হবে, বিজ্ঞানটা কি যে আমি এই মুহূর্তে সন্তান চাই না, আমি সন্তানটা 10 বছর পরে নেব, বিজ্ঞান আমাকে আজকে এই সুযোগটা দিয়েছে, এটাও প্রাকৃতিক। আমি কখন সন্তান নেব এটা আমার সিদ্ধান্ত, 1 নম্বর। নেব কিনা এটাও আপনি বলবেন প্রাকৃতিক ভাবে আমার সন্তান হবে, আপনি কেন অ্যাবর্শন করবেন? এই সবই পুরুষদের, ওই এরপরে যেটা আমাদের হুজুর সাহেব ঢাকায় বলেছে নারীদের কেন কাজ করতে হবে, তারা 3 ঘন্টা কম কাজ করবে, সবই এক। নারীদের ক্ষমতায়নটাকে সংকুচিত করা আমি স্ট্রং প্রতিবাদ করছি। প্লিজ নারীদেরকে তার দেহের ব্যাপারে নারী এবং তার ডাক্তারের সিদ্ধান্ত, আমিও প্রতিবাদ করতেছি। আমরা বাইরে থেকে আমি এটা বলি নাই, আমরা বাইরে থেকে পণ্ডিতি করব না কোনটা ঠিক কোনটা বেঠিক। আমিও পণ্ডিতি, আমি অন্য কারো পণ্ডিতি এটাও শুনবো না যে আমার উপর একটা জিনিস চাপাইয়া দেওয়ার লাগে। আপনি যেভাবে করতেছেন আপনি বললেই হবে নাকি? আমি কখনো এটা বলি নাই। আমি বলছি প্রাকৃতিক ভাবে যেটা সম্ভব এটার বিরুদ্ধে গেলে আমাদের লোকজন ইনফ্লুয়েন্স হবে। এখন এখানে সমকামী আন্দোলন চলে, আমাদের সমর্থন আছে, কিন্তু এটাও তো চাই যে এদের ইনফ্লুয়েন্স যাতে আমাদের সমাজে, আমাদের সংস্কৃতিতে, আমাদের পরিবারে না পড়ুক। আমরা এটা চাই। এটা দিস ইজ অল, এটা তার বিরোধিতা নয়, তার প্রতি সম্মান রেখেই বলা। আমার উপর আপনি ব্যক্তিগতভাবে এটা চাপাইয়া দিলেন, এটা নিয়ে আমি বলতে পারবো না, আমি কথা বলতে পারবো না। আপনি বলবেন যে আরো কিছুদিন পরে আপনি বলবেন, আপনি মানে ট্রাম্প কিছুদিন পরে এটা বলবেন, আপনি বলবেন যে আমি বলবো, এখন বলতে আমি যা বলছি হচ্ছে টেন্ডেন্সি, পুরুষ প্রধান নৈতিকতার এই যে টেন্ডেন্সি, নারীকে তার সিদ্ধান্ত, এইটা আপনি পুরুষ হিসাবে এই টেন্ডেন্সিটা ভালো বুঝেন। আপনি তো নারী হন নাই, সুতরাং আপনার অবস্থান থেকে বলতেছেন, আমি এটা বলি না। নারীর ক্ষমতায়নের ব্যাপারে আমার সমর্থন আছে। আপনার আমার ক্ষমতা আরো বেশি, করবে কি করবে না আমার সমর্থন আরো বেশি আপনার চেয়ে, কিন্তু আপনি যেভাবে করতেছেন আপনি ধরেই নিতেছেন একজন পুরুষ হইয়া নারীর বিষয়ে আপনি বেশি বুঝেন। আমি এটা কোনো অবস্থায় ওই নারীর সিদ্ধান্তের ব্যাপারে আমি কিছু বলি নাই, এমনকি অকাশিয়ে যে সিদ্ধান্ত নিতেছেন এটার ব্যাপারে আমার কোনো ডিসরেসপেক্ট নাই। আমি শুধু বলতেছি এটা তার যখন একটা বয়ফ্রেন্ড আছে, একটা প্রাকৃতিক সুযোগ আছে, এটা ব্যবহার না করে ওইটা কেন আমরা আলোচনা করি না? আমি এটাকে বাদ খারাপ, তির্যক ভাবে নিন্দনীয়, অনৈতিকতা এটা কিছুই বলি না। এবার আমাকে গালাগালি করার জন্য, ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করার জন্য এটা আমার উপর চাপাইয়া দিলে হবে? পরে করেন, যখন হবে কথাটা শুনেন আগে। আপনি বলছেন ওকাসিওর সিদ্ধান্ত কি হবে, কেন ও সেটা এটা করে না, এটা আপনি প্রশ্ন করছেন। এটা ওকাসিওকে সিদ্ধান্ত নিয়ে ওকাসিও বলে দিয়েছে আমি কি চাই, এটা আপনি এখানে বলছেন কেন সিদ্ধান্ত? আপনি যখন আমি ওকাসিওকে বলতেছি না কি করবেন, আপনি পাবলিক লিডার, যখন আমার একটা ওপিনিয়নের কথা আমি বলতে পারি। লক্ষ লক্ষ নারী সারা বিশ্ব জুড়ে এই সিদ্ধান্ত, ঠিক যেমন অ্যাবর্শনটাও একটা বৈজ্ঞানিক প্রক্রিয়া। আমি মনে করি ওকাসিও একজন আইডল, যাকে আমাদের সন্তানরা অনুসরণ করে। তিনি তার ভালোবাসার মানুষের সাথে তিনি ছিলেন, আংটি পরেছেন। আমি মনে করি একটা প্রাকৃতিক পরিবেশকে যদি তিনি সম্মান জানালেন, এই ইনফ্লুয়েন্সটা ভালো হবে। না অকাসিও, আচ্ছা হাসান ভাই, আমি যেটা বলছি অকাসিও উনি যার সাথে তার সম্পর্ক ছিল তার এখন নিউ ইয়র্ক পোস্টের রিপোর্ট, যেটা নিউ ইয়র্ক পোস্টের রিপোর্টে আমি কমেন্ট করি না বেশি, কারণ এটা হচ্ছে টুইস্টের পত্রিকা, টুইস্ট। এটা আমি নিউ ইয়র্ক টাইমসকে মনে করি ইটস এ জার্নালিজমের। এখন নিউ ইয়র্ক পোস্ট এটাকে আপনার এই তার কোন বয়ফ্রেন্ডের কি হয়েছিল, কোন আংটি পড়ে গেছে, কি হয়েছে, এটা কেন করে নিউ ইয়র্ক পোস্ট জানা আছে? ওকাসিও কর্টেজ এন্ড হার ফর্মার বয়ফ্রেন্ড, ইনি আমাদের নাক গলার কোনো অধিকারই নেই। তাইলে একজন রাজনীতিবিদ কি করবেন তার ব্যক্তি জীবনে আমাদের নাক গলার কোনো অধিকার নাই। যখন ট্রাম্প করেন তখন এটা নিয়ে আমাদের করার মানে আজব এক দুনিয়াতে পড়ছি আপনাদের বিতর্ক। মানে উনি কি করবেন এটা নিয়ে আমরা আলোচনা করতে পারবো না। আমি তো করি নাই, আমি তো বলি নাই যে ওকাসিও এটা করতে পারবেন না। আমি বলতেছি এটা অনুসরণ বেশি হচ্ছে। আমি চাই আমার সন্তান প্রাকৃতিক পরিবেশটাকে সম্মান করে, প্রাকৃতিক পরিবেশে যদি সম্ভব হয় এটাকে অনুসরণ করবে। দিস ইজ অল মাই এক্সপেকটেশন। কিন্তু এটা যদি না করে, আই রেসপেক্ট দ্যাট। আমাকে জোর করে ওই ডিসরেসপেক্ট করতেছি এটা বলে বিতর্ক আমার উপর চাপাইয়া দেওয়া লাভ নাই। ট্রাম্প সাহেব তো বারবার ধরা পড়েন, উনি ধরা, এবং উনি খুব খারাপ কাজে ধরা পড়েন, এই জন্য ট্রাম্প সাহেব আসে। ট্রাম্প সাহেব যদি উনি ধরা না পড়তেন, উনি তো একদম মানে আপনার এই কি পতিতা এই পর্ন স্টার যেদিকে পায় খাবলা মেরে দেন। ওইগুলা নিয়ে আপনাদের আলোচনা করতে আনন্দ লাগে। আর যখন ওকাসিও কি করবেন, আমার প্রত্যাশার কথা
ট্রাম্প কোন পতিতার কাছে গেল না, কার পিছনে হাত দিল, এটাকে আপনি কিছু সাথে এটা নিয়ে আলোচনা করতে পারবেন, আর আপনি ওকাসিও নিয়ে কথা বলতে পারবেন না। আমরা তো ওকাসিওর চরিত্র হনন, ওকাসিওর সিদ্ধান্ত খারাপ এটা বলি নাই। আমি বলি যে আমি জনগণ হিসাবে তাকে যেহেতু কোটি কোটি মানুষ অনুসরণ করে, একটা প্রাকৃতিক বিষয়ে তিনি যদি থাকেন, তার অনুসরণটা আমার জনগণ বেশি প্রত্যাশা করে। তারপরে আপনার যে সিদ্ধান্ত নিতেন এটাকে ইনফ্লুয়েন্স করবে। আপনি চৌধুরী সাহেব, আপনার আলোচনাটা ভেরি পলিটিক্যালি বায়াস, এটা নিয়ে আমরা কথা বলতেছি, আর কিছু না। আপনি পলিটিক্যালি আপনার ট্রাম্পকে জাস্টিফাই করার জন্য আপনি যখন কথা বলেন তখন আর এটা পলিটিক্যালি বায়াস থাকে না। আমি তো ঘটনা বলি, আমি তো বায়াস কোনো কথা বলি। আবার একটু বাজাইয়া দেখবেন আপনি কি কইতেছেন, এটা কি পলিটিক্যালি বায়াস। একজন মানুষ আনেন যার যে শুনবে যে এটা কি পলিটিক্যালি বায়াস, এটা কি কোন দিকে যাইতেছে। জি, আমি তো চলমান ঘটনার কথা বলি, এটা বায়াস ওয়াস এটা আমার বিষয় না। চলমান ঘটনাটা আপনি কিভাবে দেখেন আপনার চোখ দিয়ে? I report, you decide. Everything I is report, perspective. you decide. আমিও আমার মতো মনে করি নিরপেক্ষ মানুষ এবং নৈর্ব্যক্তিক মানুষ আর কেউ নাই। জি, I don't আপনি- care what is the politics. আপনার মতো ব্যক্তি আমি পৃথিবীতে দেখি নাই। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। হাসান ভাই, যে আপনার কাছে আসার কথা আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যে গত কয়েকদিন থেকে, গতকালকে আপনি জানেন ট্রাম্প সাহেব উস্কে দিয়েছেন একেবারে, মানে ইসলামোফোবিয়া। ওই যে আবদেল আল সাইদ, যিনি সিনেটে উইন করেছেন আপনার মিশিগানে, এবং এটা নিয়ে আজকে অনেকগুলো রিপোর্ট, বিভিন্ন কাগজের রিপোর্ট, এই রিপোর্টগুলো আপনার বলা হচ্ছে যে ইসলামোফোবিয়াকে, মানে তার উনি প্রাইমারিতে উইন করেছেন, এখন উইনও করে নাই, কিন্তু এটাকে এমনভাবে করা হচ্ছে যে এই যে রাজনীতিতে পলিটিক্সকে বা ধর্মকে নিয়ে এসে এটাকে একটা চরম, মানে আমেরিকার মতো দেশে আমাদের প্রেসিডেন্ট সাহেব স্বয়ং উনি ধর্মীয় পরিচয়, ধর্মকে রাজনীতি টেনে এনে একটা উত্তেজনা সৃষ্টি করেছেন। আমি জাস্ট আগে ওই আপনার কথা বলার আগে একটা ছোট্ট ক্লিপ আছে, ক্লিপটা দেখবো, অ্যান্ড দেন উনি সেদিন যে ওনার ছবি দিয়ে বলেছিলেন যে দেখি ওই ভিডিওটা আমরা একটু দেখি। Abdul Rahman Mohammed El Sayed, the most radical Senate candidate in America. Pretty dangerous. El Sayed pledged support for the leader of the Muslim Brotherhood, a designated foreign terrorist group. He wants to hike taxes on Michigan waitresses, delivery drivers, and seniors on Social Security. He joined a sex offender and a murderer to demand the mass release of dangerous prisoners. And when his ally claimed America deserved 9/11, America deserved 9/11, dude. El Sayed refused to disavow I'm it. not here to disavow people's views. Abdul El Sayed, too radical, too dangerous, wrong for Michigan. Too radical, too dangerous. জি, আমি আরেকটা এক্সাম্পল আপনাকে দেই। আজকে কংগ্রেসম্যান ন্যান্সি মেস বলেছেন যে এভরি সিঙ্গল মুসলিমস হোল্ডিং পাবলিক অফিস ইন আমেরিকা, দে আর এ থ্রেট টু বোথ ন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড আওয়ার রিপাবলিক। মার্কিন যুক্তরাষ্ট্রে পাবলিক অফিস হোল্ড করে, আপনি কংগ্রেসম্যান হন, আপনি লোকাল কাউন্সিলম্যান হন, প্রত্যেকটি মুসলমান আমেরিকার জন্য, তার নিরাপত্তার জন্য ইজ এ থ্রেট। দিস ইজ দ্য ক্যাম্পেইন দে উইল বি ওয়েজিং। এল সাইড যেটা সম্ভাবনা আছে মিশিগানে, ইতিমধ্যে ক্যাম্পেইন শুরু হয়েছে। এটা আমরা দেখলাম রিপাবলিকানদের প্রথম ক্যাম্পেইন অ্যাড এগেইনস্ট এল সাইদ। তাকে কি বলা হচ্ছে? ইজ এ টেররিস্ট। এই বক্তব্য আমাদের প্রেসিডেন্ট সাহেব তাকে ইন্টারেস্টিং কি বলেছেন, তাকে ম্যান অফ হেট, কমিউনিস্ট, র্যাডিক্যাল লেফট, সোশ্যালিস্ট, এবং হি হেটস ইসরায়েল, এইভাবে তিনি ব্যাখ্যা করেছেন। ছবিটা তিনি গতকাল দেখেছিলেন, আমরা একটু ফিরে যাই ছবিটাতে। তিনি কি বলছেন? টু আমেরিকাস। আমি আমেরিকা, এই সাদা আমেরিকা হচ্ছে রিয়েল আমেরিকা, আর ওই ব্রাউন আমেরিকা হচ্ছে আমেরিকার বিরুদ্ধে। আপনারা জানেন ক্যাম্পেইনটা কি হচ্ছে এই মুহূর্তে। আমাদের ভাইস প্রেসিডেন্ট খুব ওপেনলি বলেছেন আমেরিকা টু ডিফারেন্ট, মানে একটা রিয়েল, একটা সত্যিকার আমেরিকা, আর একটা আমেরিকার জন্য, জি জি, এই যে স্ক্রিনের মধ্যে দেখা যাচ্ছে দুটো ছবি, আমেরিকার জন্য থ্রেট। এই যে বলছে ন্যান্সি মেস কি বলছে, এভরি সিঙ্গল আমেরিকান হোল্ডিং পাবলিক অফিস ইন আমেরিকা ইজ এ থ্রেট টু বোথ ন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড আওয়ার রিপাবলিক। কেমন? আমাদের ভাইস প্রেসিডেন্ট সাহেব কি বলেছেন, যে আমাদের দেশ মার্কিন যুক্তরাষ্ট্র তার সভ্যতার বিলুপ্তি হওয়ার সম্মুখে সে এখন, কারণ এই দেশে প্রচুর বাইরের লোক আসছে। কারা? মূলত অশ্বেতকায়রা। আরো খুব স্পষ্ট করে বলেছেন কে? স্টেফেন মিলার, আমাদের খুব প্রিয় মানুষ স্টেফেন মিলার। তিনি কি বলেছেন? আমি তাকে কোট করে বলছি,
if you import the third world, you become third world. থার্ড ওয়ার্ল্ড থেকে তুমি লোক আনবা, তুমি থার্ড ওয়ার্ল্ড হবা। থার্ড ওয়ার্ল্ড বলতে কি বোঝায়? তাই সাহেব আপনাকে, আমাকে, চৌধুরী সাহেবকে, আমাদের মতো মানুষদেরকে। এবং এই মানুষগুলি যারা সবাই প্রায় মুসলমান, তারা আমেরিকার নিরাপত্তার জন্য থ্রেট। এই যে ঘৃণার রাজনীতি, এটা নতুন নয়। আমেরিকা চিরকালই ঘৃণার রাজনীতি করেছে, আমরা দেখেছি। যখনই বাইরে থেকে কেউ আসে, তারপর দিয়ে চীনাদেরকে করা হতো, জাপানিদেরকে করা হতো, ইটালিয়ানদেরকে করা হতো। কিন্তু এখন যে পর্যায়ে গেছে, এই ঘৃণাটা জাতীয় রাজনীতির সেন্ট্রাল এলিমেন্ট হয়ে পড়েছে একদল লোকের কাছে, একদল লোকের জন্যে। এটি খুবই ভীতির একটা ব্যাপার। খুব স্পষ্ট জবাব দিয়েছেন এল সাইদ। উনি বলছেন উনি বলছেন যে আমার নাম তো গ্রসারের দাম বাড়ায় না। My name is not raising your gas prices. My name is not taking us to war. My name is not the reason you can't afford your grocery. আমার নাম, মানে আমি মুসলমান, যেটাকে নিয়ে ঠাট্টা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তার জন্য তো ভাই গ্রসারির দাম বাড়ছে না, তেলের দাম বাড়ছে না। আমি তো যুদ্ধ নিচ্ছি না। এগুলি কে নিচ্ছে যুদ্ধে? তুমি নিচ্ছ। You are the one responsible for gas price hike. খুব স্পষ্ট করে এল সাইদ বলেছেন। এখন এই নির্বাচন সামনে আসছে, আপনাকে ভাবতে হবে যে আসল শত্রু কে। এই যে কমন আইডিয়া অফ আমেরিকা বলি আমরা আমেরিকাকে কি বলি? আমেরিকা ইজ এ মোজাইক অফ ডিফারেন্ট নেশনস, কালচার্স, ল্যাঙ্গুয়েজেস, ন্যাশনালিটিস, ফেইথস। দ্যাটস দ্য ম্যাটার। আমেরিকার বিউটিটা কোথায়? আমেরিকা সবাইকে মিলে একটা মোজাইক করেছে, বিভিন্ন বর্ণের একটা মোজাইক বানিয়েছে আমেরিকা। আর তার বিরুদ্ধে বলা হচ্ছে কি যে না, আমেরিকা ইজ নট অ্যান আইডিয়া। এটা আমি বলছি, জেডি ভ্যান্স থেকে কোট করছি আমি। আমেরিকা একটা আইডিয়া না। আমেরিকা ইজ এ কান্ট্রি অফ কমন পিপল হু শেয়ার কমন হিস্ট্রি। একদল লোক যারা কমন হিস্ট্রি শেয়ার করে এবং কমন ফিউচার শেয়ার করে। আমি সেই কমন হিস্ট্রি শেয়ার করি না। আপনি সেই কমন ফিউচার শেয়ার করি না, কারণ আমাদের গায়ের রং সাদা নয়। আনফর্চুনেটলি এই অতি বিভেদাত্মক রাজনীতি আমরা কবে দেখেছি? দ্বিতীয় মহাযুদ্ধের আগে। কোথায়? জার্মানিতে, যখন ফ্যাসিজমের উত্থান ঘটছে। এই ফ্যাসিজমের পূর্ব লক্ষণ হচ্ছে এটা, যখন মানুষকে তার বর্ণের জন্যে, তার ধর্মের জন্যে, তার সংস্কৃতির জন্যে চিহ্নিত করা হয়। খুব দুঃসময় সামনে আছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। ইব্রাহিম সাহেব জি বলুন। না, আমাদের একজন সংখ্যা আসাম ভাই খুব সুন্দর করে বলছেন, আল সাইদ একজন ভালো নেতা, তিনি ভালো জবাব দিয়েছেন। কিন্তু কখনো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, দ্য গ্রেট প্রেসিডেন্ট অফ দিস কান্ট্রি, বলেন নাই যে মুসলমানরা আমেরিকার ক্ষতি করতেছে। টু আমেরিকা, ইয়েস, আমেরিকা এখন দুইটা হয়ে গেছে। এই আমেরিকায় প্রকৃত আমেরিকান যারা আপনারা আছেন, আমরা আছি, সবাই মিলে আমেরিকার মঙ্গল চিন্তা করি। আর কিছু লোক আছে কখনো ধর্মের নামে, কখনো গাত্রের, নিজের গাত্রবর্ণের কারণে সারাদিন আমেরিকায় বসে আমেরিকার সুযোগ সুবিধা গ্রহণ করে আমেরিকা কেমনে পরাজিত হতে পারে, আমেরিকার প্রধান ভাবাদর্শ তার বিরুদ্ধে চিন্তা করে। এই দ্বিতীয় আমেরিকার লোকজনকে আমাদের, যে আমেরিকাকে ভালোবেসে আমরা আমেরিকার অভিবাসন নিয়েছি, আমেরিকার লোকজন ছুটে আসে, সেই আমেরিকাকে ভালোবেসে এই সমস্ত লোকজনরে যারা আমেরিকার খায়, আমেরিকার পরে আমেরিকার ভাবাদর্শের বিরুদ্ধে, আমেরিকা হেরে যাক, আমেরিকার ভাবাদর্শের বিরুদ্ধে সার্বক্ষণিক চিন্তা করে, গবেষণা করে এদের বিরুদ্ধে আমাদের জেগে উঠতে হবে। এটাই আমার কথা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কখনোই বলেন নাই যে এই মুসলমানরা আমেরিকার জন্য শত্রু, এবং সিরিয়াল লোক আনলে আমেরিকা সিরিয়াই হবে। ওকে স্যার, জিহাদিস্ট মানে কি? জিহাদিস্টটা কি? হোয়াট ইজ জিহাদিস্ট? যারা জিহাদ করে ধর্মের নামে ক্ষতি করছে, 9/11 ঘটাইছে এদেরকে, তো এটা অন্য জিনিস। আপনি কোরিলেট করে কেন? একটা জিনিস চাপাইয়া দিলে হবে? প্রেসিডেন্ট ট্রাম্প যদি আপনাকে রাজনৈতিক প্রতিপক্ষ, আপনাকে হঠাৎ করে বললেন হি ইজ এ জিহাদিস্ট, সো এর অর্থ কি দাঁড়াইলো? এটা কোন পার্সপেক্টিভে, কোন সময় কে বললো জিহাদিস্ট? কি জিহাদ যদি বলে থাকেন একজন লোককে আমেরিকার, আপনি জিহাদিস্ট হইলে বলেন জিহাদিস্ট আপনি, আর আমি না জিহাদিস্ট। জিহাদিস্ট এই শব্দটা তো কোনো পাপ না, কোনো গালি না। আপনারাই তো কোন যে জিহাদ করতে হবে পবিত্র ধর্মের নামে, তো করেন। তো এটা, এবং আমেরিকায় কি সমস্ত লোক নাই? আপনার আকাইদুল্লাহ, আপনার বাংলাদেশের
ভাই আপনি সেনা এখানে ওকে জিহাদ ওকে করতে ওকে চাইছিল। সো আপনি এখন যেটা বললেন একটু আগে যে প্রেসিডেন্ট ট্রাম্প কখনো এটা বিদ্বেষমূলক কথা বলেন নাই, রাইট? সো আমি আপনাকে পড়ে না না, শোনাই। আমি এটাও বলি নাই। দেখেন আপনারা টুইস্ট করেন কেমনে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নেভার সেড দ্যাট মুসলিম পিপল আর ডুইং হার্ম ইন আমেরিকা, কিন্তু আমাদের আলোচকরা নানান ভাবে টুইস্ট করে এই কথাটাকে মুখে নিয়ে আসেন। হি নেভার সেড দ্যাট। একটু আর মনে করে দিই। আলোচনাটা হইতেছে আপনার প্রশ্নটা ছিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে। এখন এখানে স্টিভ মিলার কি বলছেন আর একজন কি বলছেন, এগুলা নিয়ে পুরো একটা ওকে সো মানে- আমি আপনি শুনেন না, আমি জাস্ট কোট করে দেই। President Trump on Monday described Democratic candidates in the midterm election as quote unquote jihadist, aiding to Islamophobic statement recently made by Republican elected official. ওকে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তো কাউকে জিহাদিস্ট বলেন না। আমাদের দেশ দুর্নীতিবাজরা ভরে গেছে, এর মানে কি আপনিও দুর্নীতিবাজ? যারা জিহাদিস্ট আছে এখানে এদেরকে উনি আইডেন্টিফাই করছে। এইটা- তুমি তো নাম করে বলে নাই তো, তুমি নাম করে বলে নাই। আমি একটু আমাদের মনে করে- দেশ মনে বেঈমান করে দেই, গাদ্দাররা- আমি একটু মনে করে দেই। গাদ্দাররা ভরে গেছে, এর মানে কি আমরা সবাই গাদ্দার নাকি? আমরা সব দেশপ্রেমিক মানুষ। জি। একটু মনে করিয়ে দিয়ে, প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতা গ্রহণের আগে 16 সালে নির্বাচনের আগে কি বলেছিলেন? মুসলিম ব্যান মনে আছে? এটা সব মনে আছে, মুসলমান- না, আমি ভুলে গেছি এটা। সব মুসলমানদেরকে এই দেশে আসা বন্ধ। কারণটা কি? কেন এদের আর দেওয়া হবে না কেন? কিন্তু অল টেররিস্ট। আজকের কথা না, 16 সালের কথা মনে থাকার কথা আপনাদের। এখন আমরা কখনো আলোচনা বলেন নাই করতেছি যে তার রাজনীতির কেন্দ্র হচ্ছে ঘৃণা ছড়ানো। এদেরকে বলে আদারনেস, অন্যকে ভিন্নভাবে প্রমাণ করা। এটা প্রেসিডেন্ট ট্রাম্প এবং কারেন্ট রিপাবলিকের নেতৃত্বের সেন্ট্রাল ফিলসফি। আপনাকে এবং শুধু এটা না- আপনাকে এবং আমাকে, আমাদের গায়ের রং তো ভিন্ন। উনি কি বলেছেন? এই দেশে কেন নরের মধ্যে থেকে লোক আসে না যাদের চোখ নীল হবে? কোত্থেকে সব কালো মানুষরা আসে? ফলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমস্ত পলিসির, সমস্ত বলতে অন ইমিগ্রেশন ফোকাস হচ্ছে যে এদেশে থার্ড ওয়ার্ল্ড থেকে ব্রাউন লোকের মানুষ আসা বন্ধ করতে হবে। এইটুকু একটা বললাম। স্টেফেন মিলারটা কে? প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইমিগ্রেশন বিষয়ক প্রধান অ্যাডভাইজার। তিনি বলছেন থার্ড ওয়ার্ল্ড থেকে লোক আনবা, আমেরিকা থার্ড ওয়ার্ল্ড হবে। এটা বলার জন্য কি আমাদের লোকজন দায়ী না? মুসলমান নামদারিদের দায়ী না? তারা কি জিহাদের ডাক দেয় নাই আমেরিকা থেকে? তারা কি একের পর এক বিদ্বেষ ছড়ায় নাই? এই আমেরিকাতে আপনার আমার পাশে বসে সারাদিন জ্ঞানের কথা কয় আর আমেরিকার বিরুদ্ধে। আচ্ছা, আমি আপনি একটা ফান্ডামেন্টাল মিস্টেক করছেন। আপনি সবাইকে একসাথে আমাদের আমি লোক সবাই বলে, বলি না, আমি ওই একটু বললাম আমাদের লোক না, হয়তো কেউ একজন দুজন বলেছে, একজন দুজন ঠিক জিহাদিস্ট আছে, একজন দুজন টেররিস্ট, সব মুসলমান টেররিস্ট, অল মুসলিম ব্যান। কেউ বলে না এটা। ওকে, President Trump- আপনি President Trump বলেছেন। ওয়েট, আমি কোট করি একটা কথা। Mr. Trump also delivered another tirade against people of Somali descent, saying, "They are not smart, they have no aptitude, they have nothing going, and they are telling us how to run our country. Ask about the candidates representing the Democratic Party in the midterm election." Mr. Trump told reporters in the Oval Office that, quote unquote, "We have jihadists being elected all over the place. We have this, whether it's communism, jihadism." আপনি সোমালিয়া থেকে আসতেন, আসে আপনার বাইরে বিয়ে করে এখানে আপনি নাগরিকত্ব নিলেন, আর আপনি কইবেন এই দেশ কেমনে চালাইবেন? আপনার বক্তব্য দিয়ে আমরা দেশ চালাইবো, যে গুড লাক। এটার কি আমেরিকা থাকলো? তখনও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কথা বললে আপনারা মাইন্ড করেন, আপনারা রাগ করেন। জি, একটু যুক্তি দিয়ে কথা বলেন, চৌধুরী সাহেব, যুক্তি দিয়ে বলেন। উনি আপনাকেও বলছেন, উনি কিন্তু আপনাকেও টেররিস্ট বলছেন, উনি আপনাকেও থার্ড ওয়ার্ল্ডার বলছেন, আমারে কোনো অবস্থায় উনি বলে না, আপনাকেও আমি- বলছেন বেরিয়ে যাও, উনি আপনাকেও আমাকে বলছেন কখনোই বলে না। অ্যাবসলিউটলি। আমাদের দেশ আর প্রেমিক ফ্রম থার্ড বলে। ওয়ার্ল্ড কান্ট্রি, আপনি কি তৃতীয় বিশ্বের থেকে আশা করেন দেশের মানুষ কিনা বলেন? আমি যখন দেখি নাকি না আপনি সাদা মানুষ একজন? ভাইস প্রেসিডেন্টের স্ত্রী, মানে আমার মতো একজন মানে ইমিগ্রেন্ট, আমি যখন দেখি আমাদের গ্রেট প্রেসিডেন্টের স্ত্রী যখন ইমিগ্রেন্ট, আই ফিল সো প্রাউড যে আমার দেশের, আমার আমেরিকার সর্বোচ্চ জায়গায় আমাদের ইমিগ্রেন্ট প্রতিনিধিতা আছে। আমি হীনমন্যতায় ভুগি না। আই লাইক দিস কান্ট্রি, আই লাভ দিস কান্ট্রি। আমি মনে বিদ্বেষ পোষণ করি। এটা খুব ভালো কথা, কিন্তু আপনি বুঝতে পারছেন না যে আপনার নেতারা কি বলছে। একটু বোঝার চেষ্টা করেন। আমি বুঝি রিপাবলিকানরা বোঝে না, রিপাবলিকানরা বুঝতে চায় না, কারণ ওই বললাম না, ট্রাম্পের কথা আছে না যে আমি ফিফথ অ্যাভিনিউতে বন্দুক দিয়ে গুলি করলো আমাকে মানবে। ভাই চোখটা একটু খোলেন, চোখ মুখ বুক সব খুলে মনে হয় না তো ভাই, মনে হয় না তো কিছু খুলছেন আপনি।
সরি, আমাকে যেতে হবে, এটা দিস ইজ জি ওয়েস্ট অফ আমরা মাই আমরা টাইম, শেষ করবো। ওয়েস্ট অফ মাই টাইম। আমার মনে হয় চৌধুরী সাহেব যদি কেউ চোখ না খুলতে চায়, তার চোখ আপনি উনি কিছুতেই খোলাতে কালো পারবেন না চশমা- আপনি। ওই রাতের মধ্যে কালো চশমা পরে কোনো উপায় নাই। চোখটা করুন, চোখটা এখন চৌধুরী সাহেবের একটাই পথ, গায়ের রংটা সাদা বানানো। অনেক ফসল লোক তিনি, কিন্তু এটা তো ব্রাউন। এখন সাদা কিভাবে বানাবেন, ব্লিচ কিভাবে করবেন আপনি ভাবেন। আদারওয়াইজ এটা আপনি এই ভাবেন। ট্রাম্পের সময়ে এর মধ্যে- স্টিফেন মিলারের আমেরিকায় আপনি কিন্তু ওয়েলকাম না। নাইলে তো এর আমার মধ্যে ক্লোরক্স মেরে দেন, এই ক্লোরক্স FIFA মারলে মাঠে তো কাজ শেষ হয়ে করতে যাবে। করতে আমার যে ব্রাউন আছিল এটা আরো কালো হয়ে গেছে। অর্থাৎ উনি সাদা মানুষ ব্রাউন হয়ে গেছেন। ভাই আমি Clorox সাদা মেরে মানুষ দেন। না, আনফরচুনেটলি। ওই যে আপনি একটা পাসপোর্ট নিয়ে আসছেন না সবুজ রঙের, সেই কারণে আপনি সাদা মানুষ কখনোই হবেন না, আনফরচুনেটলি। আর তারা Thank you, আমাদের thank you so দরকার নাই। much. আরে- আমরা এই দেশের সম্মানের সাথে বসবাস করি, আমরা এই দেশকে ভালোবাসি দেখেই আসি, আমরা এই দেশের খাই পড়ি এবং মনে মনে এই দেশের কোনো ধ্বংস বিদ্বেষ কোনোটাই কামনা করি এই না। কথাটা এবং আপনি আমরা কেন- একটা এক্সাম্পল সেট খুব করি ভালো, যে আমরা খুব ভালো। ভালোবাসা দিয়ে সবাইকে জড়াইয়া রাখি। এই কথাটা আপনি দয়া করে স্টিফেন মিলারকে জানান, ডোনাল্ড ট্রাম্পকে ওই তো। জানান, ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সকে জানান। আপাতত জানেন ভ্যান্স কি আমার- বলেছে তার স্ত্রীর সম্বন্ধে? ভ্যান্স আপাতত বলেছে, আমি শোনেন যাদের শোনেন, সাথে থাকি- একটু জ্ঞান দেই, শোনেন। হাসান ভাই, আপাতত আমি যাদের সাথে থাকি উঠা বসা করি, আমি এক তাদেরকেই সেকেন্ড। শুনাইতে পারতেছি না, তারাই আমার কথা শুনতেছেন না, আর উপরে যাবে কিনা। আপাতত আমার প্রত্যাশা হলো এক সেকেন্ড, আপনি বললেন তো ভ্যান্সের কথা বললেন তো, ভ্যান্স বলছে তিনি চান সবাই খ্রিস্টান হয়ে যায়, ইনক্লুডিং হিজ ওয়াইফ। তার ওয়াইফ শোনার পরে খুব ক্ষুব্ধ হয়েছে। ওয়াইফ বলেছেন আমি আমার ধর্ম নিয়ে খুব খুশি আছি। দ্যাটস ইউর ভাইস প্রেসিডেন্ট, দ্যাটস প্রবাবলি ইউর নেক্সট প্রেসিডেন্ট। সে চায় যে আপনি আপনার ধর্ম ত্যাগ করে খ্রিস্টান হন। উনি নতুন ইভাঞ্জেলিক্যাল খ্রিস্টান হয়েছেন। এটা আমেরিকার নীতির বিরুদ্ধে। এই আমেরিকায় আমরা আসি নাই। আমরা কোন আমেরিকায় আসছি? যে আমেরিকা আমাকে আমার মধ্যে থাকার অধিকার দিয়েছে। দ্যাট ইজ দ্য বিউটি অফ আমেরিকা। আমেরিকা কেন শ্রেষ্ঠ বারবার বলি আমি। আমাদের তো কেউ বলে নাই যে তুমি তোমার ধর্ম ত্যাগ করো, বিশ্বাস ত্যাগ করো, কেউ তো বলে নাই, প্রেসিডেন্টও বলে নাই। এই ফাইটটাই তো করছে ডেমোক্র্যাট। আনফরচুনেটলি রিপাবলিকানদের ক্ষমতা থাকলে তারা এটা করে দিত। ক্ষমতা থাকলে করে দিত। আমরা ফাইট করতেছি বলে পারে না। এই যে আপনাকে কি বললাম একটু আগে, স্টিফেন মিলার কি বলতেছে, আমেরিকা ইজ নট জাস্ট না, উনি বলছেন যে ইফ ইউ ইম্পোর্ট থার্ড ওয়ার্ল্ড, আমেরিকা উইল বিকাম থার্ড ওয়ার্ল্ড। ওকে, একটা প্রশ্ন করি হাসান ভাই, লাস্ট একটা প্রশ্ন, এক মিনিট শেষ করে বলি। হোয়াট অ্যাবাউট হোয়াট ইউ, আপনার অপিনিয়ন কি বাংলাদেশের যে প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে যে হচ্ছে, আপনার প্রেসিডেন্ট কে হতে পারেন? এই সিদ্ধান্ত মেজরিটি দল নেবে আমরা জানি, এবং ইতিমধ্যে আমরা শুনেছি ফখরুল সাহেব হচ্ছেন। এই নিয়ে আমি কোনো তর্ক দেখি না, কোনো বিতর্ক নেই, কারণ এটা একটা সেরিমোনিয়াল পোস্ট, এর কোনো গুরুত্ব নেই এই পোস্ট। না ফখরুল সাহেব, জাস্ট কি ফখরুল সাহেব না আর কারো নাম আছে আপনার, মানে সরকারি দলের মধ্যে? ফখরুল সাহেবের নামই আছে এই মুহূর্তে। অনলি ওয়ান নেম আমাকে বলা হয়েছে, তিনি তার নাম কনফার্ম করা হয়েছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ইব্রাহিম সাহেব, এনি কমেন্ট অন ইট? না আমি মনে করি যেটা এটা নিয়ে কোনো আলোচনারও মানে, এটা তো শুনেন কর্পোরেশনের একজন কর্মচারী নিয়োগ করা, আমাদের যে স্ট্রাকচার এটা চেঞ্জ হওয়ার জন্য আমরা বলছিলাম। তখন আপনার টাইম টেলিভিশনে মানে ওই যে দরজা খোলা লাগানোর জন্য ইব্রাহিম চৌধুরী গেলে, হাসান ভাই গেলে, কে একটু সিরিমনিয়াসলি ছবি উঠাবে, আপনি একজন লুক নেবেন, এইটা আমার জন্য জরুরি বিষয় না। সুতরাং এটা বাট একজন ব্যক্তি ফখরুল ইসলাম আলমগীর, তিনি রাজনীতি করেছেন, তার দলের প্রতি তার দীর্ঘদিনের আনুগত্য, তাকে সিরিমনিয়াসলি একটা দেশের প্রেসিডেন্ট হইলেন, আমরা সবাই তার অনুরাগীরা, তার ভক্তরা, মানে এবং তিনি একটা এই দলের প্রতি তার যে আনুগত্য, এই পর তিনি দলের পক্ষ থেকে ডিজার্ভই করেন। কিন্তু এটা রাষ্ট্রের কি আসে যায় এটা আমি জানি না। তবে আবার এটা সিরিমোনিয়াল পোস্ট হইলেও আমাদের এই সুপ্পুর মতো লুকো দেখেন ঘটনাচক্রে যেহেতু এটা কনস্টিটিউশনাল পোস্ট, এটা অনেক ঘটনার অনুঘটক হিসাবে তিনি আবির্ভূত হতে পারেন। সেই দিক দিয়ে বিএনপি এমন কাউকে দেবে না যিনি ফখরুল ইসলাম আলমগীর তাদের শক্ত প্রার্থী, তার দলের প্রতি একটা অবারিত আনুগত্য আছে, এর চেয়ে বড় আনুগত্য দেখানোর লোক তো আর কেউ নাই। এখন আপনি কইবেন যে অলি আহমদ, আরে অলি আহমদ সকালে বিকালে একদিকে গেছেন ওইদিকে গেছেন, তো উনাদের এটা না আলোচনা নিয়ে যদিও হবে না, উনি যেহেতু অপোজিশনের প্রার্থী, এটা তো কনস্টিটিউশনের বর্তমান অবস্থা অনুযায়ী এমন কোনো গুরুত্ব নাই। কিন্তু আমরা দেখছি নানান সংকটে এই চুপ্পুর মধ্যে কর্মচারীও একটা বিরাট অনুঘটন হয়ে গেছেন। কিন্তু এটা এই দিক থেকে যেহেতু একটা কনস্টিটিউশনাল পোস্ট এবং ইট ইজ নেমড অ্যাজ প্রেসিডেন্ট, আমরা দেখেছি সংকটকালীন সময়ে এই পোস্টগুলো একটা বড় ভাইটাল ভূমিকা রাখতে পারে। সেই দিক থেকে আমি মনে করি এটা ইটস এ গুড চয়েস, এবং তার প্রতি বিএনপির লোকদের যেমন আনুগত্য আছে,
বিএনপির বাইরেও সাধারণ মানুষের একটা কাছে তার একটা ভালো ভাবমূর্তি আছে, যদিও অনেকেই ওই রাজাকারের ছেলে মেলে এগুলো তো বলতেই থাকবে না, আমাদের দেশের এই বিতর্ক থেকে আমরা বাইরে হইব না। তো ধন্যবাদ আবু তাহের। আজকে মানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে আবারও মানে এই দেশবাসীর প্রতি মানে তার যে ভালোবাসা, এই ভালোবাসা আমাদের প্রতি পানিতে ঘুমিয়ে যান, রাত্রে না হলে তো ঘুম হবে না আপনার। ট্রাম্পের নাম মুখে না আনলে আপনার রাত্রে ঘুম পাবেন। হ্যাভ এ গুড স্লিপ। ওকে, থ্যাংক ইউ হাসান ভাই, আপনাকে অনেক শুভেচ্ছা। ইব্রাহিম সাহেব অনেক শুভেচ্ছা আপনাকে। আজকে এই যে ট্রাম্পের নামটা কয়েকবার বলতে পারছেন, এই যে আপনার ভালো ঘুম হবে, আপনাকে অভিনন্দন। থ্যাংক ইউ সো মাচ। দর্শক, আজকে এ পর্যন্তই, আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।